আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের নিয়ে। আমরা যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আছি, আমাদের একটা বদ অভ্যাস, বদ স্বভাব থাকে। আর এই বদ অভ্যাস, বদ স্বভাবের কারণে আমরা গরিব মধ্যবিত্ত হয়ে দুনিয়ায় আসি, জন্মগ্রহণ করি এবং কি মধ্যবিত্ত থাকা অবস্থায় আমরা মৃত্যুবরণ করি। মাঝখানে আমরা কষ্ট করে যাই আমাদের এই স্বভাব বা অভ্যাসের কারণে। এখন বলতে পারেন আমি এই কথাটা কেন বললাম? আমি নিজেও একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমিও এই কথাগুলোই সবসময় ভাবতাম এবং বাবার পরে এই কাজগুলোই আমিও করেছি। আমি 2017 সালে আমি বিদেশে পাড়ি জমাই, মানে বিদেশে আসি আর কি। পুরো ভিডিওটা আপনারা দেখতে হবে, না দেখলে আমার পুরো কথা বুঝবেন না, না বুঝলে আপনার কোনো কাজেও আসবে না। আর আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনার লাভ হবে, লস হবে না, আপনার ক্ষতি হবে না। আমি যে সমস্যাগুলো ফেস করছি বা আমার যে লস হয়েছে, যে ক্ষতি হয়েছে, আমি এগুলো শেয়ার করতেছি। আর আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, দেখার পরে ঠিক আছে, তাহলে আপনি আমার এই ক্ষতিগুলো দেখে আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি আপনিও আমার মতন এরকম করে ফেলেন, এরকম কাজ করে ফেলেন, তাহলে আপনি কি পরবর্তীতে সাবধানতা অবলম্বন করতে পারবেন, আপনি সাবধান হতে পারবেন। আর যারা এখনো করেন নাই, পুরো ভিডিওটা দেখেন। আমি যেভাবে বলি, আশা করি যদি এভাবে করেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে, লস হবে না। তো যেটা বলছিলাম, আমি 2017 সালে বিদেশে আসি। তো আমরা যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরা আছে, আমাদের যে স্বভাবটার কথা বললাম, সে স্বভাবটা হলো আমাদের প্রথম একটা টার্গেট থাকে, একটা চিন্তা থাকে। আমাদের যে চিন্তাধারা থাকে, প্রথমত ব্রেনটা আমাদের একটা কথা ঘুরতে থাকে, সেটা কি? আমি যদি বিদেশে যাই বা আমি যদি ভালো একটা চাকরি পাই, প্রথম স্টার্টিং আমরা কি করব? আমরা একটা সুন্দর, মানে সুন্দর করে, ভালো করে একটা বিল্ডিং দিব, একটা ঘর করব, একটা বাড়ি করে ফেলবো। আর একটা বাড়ি করে ফেললে ইনশাআল্লাহ আমরা চাইলে একটা সুন্দরী মাইয়া বিয়ে করতে পারবো। আমাদের একটা স্বভাব। আমি নিজেও এরকমটাই চিন্তাধারা করতাম, আমার নিজেরও এরকম ইন্টেনশন ছিল যে আমি একটা কি ঘর করবো। হ্যাঁ, আমি কইরাও ফেলছি, আমি করছি। তো আমার সময় লাগছে, কষ্ট হয়েছে, কিস্তি নিতে হয়েছে, অনেক ঝামেলা। সেটাই আপনাদেরকে আমি শেয়ার করতেছি। ধরেন সাপোজ আপনার বেতন হচ্ছে 50,000 টাকা মাসে। এখন আপনি প্রত্যেক মাসে, একটা মধ্যবিত্ত ফ্যামিলি হলো 20,000 টাকা তার ফ্যামিলি একটা খরচ লাগে, খরচ বাবদ 20,000 টাকা। এবার আপনি যদি দেশেও 50,000 টাকা ইনকাম করেন এবং বিদেশেও 50,000 টাকা ইনকাম করেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি 20,000 টাকা করে দিয়ে দেন খরচের জন্য, তাদের খাওয়া দাওয়া এসব কিছুর জন্য, তখন আপনার প্রত্যেক মাসে থাকতেছে 30,000 টাকা করে। এক বছরে হচ্ছে 3 × 36, 3,60,000 টাকা। 2 বছর এটা দাঁড়ায় 3,60,000 ইন্টু 2, তাহলে হচ্ছে 7,40,000 টাকা। আর আমাদের যে একটা সবার টার্গেট থাকে, আমরা একটা বিল্ডিং করব, একটা ঘর করব, প্রথমত ফার্স্ট স্টার্টিং একটা ঘরের একটা স্বপ্ন থাকে। এটাই আমাদের ভুল একটা স্বপ্ন। ভুল কেন, এটা আমি আপনাদেরকে বলতেছি। তো আমরা কি করি? আমরা 4 বছরে ইনকাম করি 14,80,000 টাকা। 1 বছরে 3,20,000, 2 বছরে 7,40,000, 4 বছরে 14,80,000। এখন আপনার একটা ঘর করতে হলে মিনিমাম আপনার 8 বছর বিদেশ করতে হবে। আর ঘরটা যদি আপনি ছোট করে করেন, ধরেন একটা 4 বেডরুমের একটা ঘর করলেন, সাথে একটা মানে অ্যাডজাস্ট বাথরুম টাথরুম দিলেন, কিচেন রুম টুম দিলেন, টোটাল মিলাই আপনার
26-27 লক্ষ টাকা অবশ্যই লাগবে 4 বেডরুমের ঘর। এখন আপনি যদি এই 8 বছর বিদেশ করে পুরো টাকাটা এই ঘরের পিছনেই ব্যয় করেন, 8 বছর, মানুষের হায়াত মতের কোনো গ্যারান্টি নেই। আমি মনে করি আপনি 8 বছর বিদেশ করলেন, এই 8 বছরের যত টাকা আছে আপনি একটা ঘরের পিছেই আপনি লাগাই দিলেন, ঘরে করলেন। এখন আপনি যে পরবর্তীতে সামনের দিকে বিদেশ করতে পারবেন বা চাকরি করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ সবল থাকবেন, এর কোনো নিশ্চয়তা বা এই কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন বা আমি দিতে পারবো? পারবো না আমরা। এখন দেখা গেল আমরা ঘরটা কমপ্লিট করলাম, আর আপনি 8 বছর একসাথে যে টাকাগুলো জোগাইয়া যে আপনি ঘর করবেন সেটাও সম্ভব না। এমনও হইতে পারে, আমি নিজেও করছি। কিভাবে? ধরুন আমি 3-4 বছরের টাকা একসাথ করলাম, ঘরে রাইখা দিলাম, টাকাগুলো রাইখা 3-4 বছরের টাকা একসাথ করলাম, কইরা ইয়ার পরে দিয়ে এখানের মধ্যে হয়ে গেল ধরেন আপনার 12-14 লাখ টাকা। ঠিক আছে, হওয়ার পরে এই টাকাগুলো দিয়ে তো আমার ঘর হচ্ছে না। বাকি টাকা কি করলাম? এখানে দানের উপরে নিলাম, কারোর থেকে সুদে নিলাম, কিস্তি নিলাম। এখন নিয়ে আয়ার পর আমি ঘরের কাজটা কি শুরু করে দিই, আমিও করছি। তো লাস্ট পর্যায়ে কি হলো, আমি এখান দিয়ে কিস্তির টাকা টানতেছি, সুদ টানতেছি, ওইখান দিয়ে আমার ঘর কাজ চলতেছে, কিন্তু আমার মাঝখান দিয়ে লস হইতেছে। বলে লসটা কি এবার আমি আপনাদেরকে বলি। আমার ঘর যেটা আছে এটা না আমার আপাতত চলতো বা চলে। আমি যে ভুলটা করছি, যে ঘর একটা করতে কোনো আপনার 4-5 বছর লাগে না। আপনার কাছে টাকা আছে, 3 মাস 6 মাস আপনার ঘর কমপ্লিট, বিল্ডিং হয়ে যায়। কিন্তু আমরা তার আগে টাকাগুলো কি করি, হয় ব্যাংকে ফালাই রাখি, না ঘরে ফালাই রাখি 3-4 বছর। এরপর আরো টাকা মিলাইয়া কিস্তি লইয়া ঘর করি। আমাদের এই যে ভুলটা, কিস্তি লইয়া ঘর করাটা, এটা সবচেয়ে বড় ভুল। আমরা মধ্যবিত্তরা এটাই করি, আগে ঘরটা করার চিন্তা করি। ঘর আমি 3 মাস 6 মাসে করবো, সমস্যা নেই, আমি আগে আমার টাকাগুলো ইনভেস্ট করব। কিন্তু আমরা ইনভেস্ট করি না। হতে পারে ইনভেস্ট কি করবেন, আপনি সেকেন্ড হ্যান্ড একটা সিএনজি কিনলে, ভালো থেকে কিনলে আপনার 3 লাখ 3.5 লাখের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আপনি 4 বছর যে টাকাগুলা আপনি প্রত্যেক বছরে 3,20,000 টাকা সাথে আরো কিছু অ্যারেঞ্জ করে মিল করে একটা সিএনজি কিনেন, বা অন্য একটা কাজে লাগান, যেখানে বা একটা হাঁসের কামড় দেন। আপনার বাবা যদি থাকে বা আপনার ভাই যদি থাকে, যাকে দিয়ে হবে। হ্যাঁ, আমাদের প্রবাসীদের টাকা, আবার এখানে একটা কথা আছে, সেটা কোনো মা বাপ নাই। আমরা ইনভেস্ট করব লোক বুঝে, কাকে দিলে আমার হবে, কাকে দিলে আমার লস হবে, এটা বুঝে শুনে করবো। ঠিক আছে, বা আপনি বাড়ির মধ্যে 3-4-5টা গরু কিনেন কোরবানের 6-7 মাস আগে, এগুলা ফালেন, কোরবানের মধ্যে, কোরবানের আগে ভালো মতন খাওয়ান, কোরবানের পরে বিক্রি করে দেন, কোরবানিতে বিক্রি করে দেন। টাকাগুলো ঘরে বা ব্যাংকে না ফালান, ব্যাংকে আপনার কোনো লাভ নেই, ব্যাংক কর্তৃপক্ষ লাভ। আমি যখন ব্যাংকে টাকা রাখি, আমার টাকা তারা ওইখানে এখানে কিস্তিতে লাগায়, মানুষের কাছে দেয়, লোন দেয় তাদেরকে, আমাকে বছর গেলে হয়তো কি কিছু টাকা লাভ দিতে পারে, লাখে। তো আমরা যেটা করি, হয় টাকা ব্যাংকে ফালাই রাখি, না হলে ঘরে ফালাই রাখি, না হলে কি করি, কিছু টাকা মিল করে ঘরের মধ্যে মানে একটা বিল্ডিং করবো, হ্যাঁ, ইট বালু আনি, বাকিটা আমরা কিস্তি নিয়ে দেই। তখন আমরা কিস্তির টাকাও টানি, সুদের টাকাও টানি, আবার দানের উপরে লই। দানের উপরে বুঝেন যে আমি আপনাকে বছরে দান দিব, আপনাকে টাকা দেন, আপনার টাকার বাবদ আমি আপনাকে বছরে দান দিব, আর যখন টাকা দিব তখন এক মুঠে পুরো টাকা দিয়ে দিব এক হাতে। এই হচ্ছে আমাদের একটা স্বভাব। দ্বিতীয় স্বভাব, আমরা কি করি, একটা ঘর করে ফেলছি, এখন আমি কি করবো, আমি এখন বিদেশ থেকে দেশে যাচ্ছি, যাইয়া দম করে একটা মোটরসাইকেল নিয়ে এলাম 3 লাখ 4 লাখ টাকা দিয়ে, বন্ধু বান্ধব নিয়ে অযথা টাকা নষ্ট, এখানে যাও ওইখানে যাও, পার্টি করো। হ্যাঁ করবেন, নিজে ইনকাম করবেন, নিজে খরচ করবেন, সেটা কোনো সমস্যা না, বাট একটা লিমিট আছে, আনলিমিটেড না। আপনি আজকে বিপদে পড়েন, ঘরে বসে থাকেন না, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে এসে ঘুরেও দেখবে না। আর আপনি যদি তাদের কাছে কোনো টাকা পয়সা ধারের জন্য যান, মুখের উপরে এভাবে বলবে আপনাকে, এতদিন বিদেশ করছো, দেশে আসছো, এখন বুঝে আমাদের কাছে টাকা চাও, এভাবে বলবে আপনি। নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাকে। তো আমরা যে যে ভুলগুলো করবো না, প্রথম কথা হচ্ছে বিদেশে আসছি বা দেশে চাকরি করতেছি, যেটাই করি, প্রথম স্টার্টিং এ আমরা বিল্ডিং করবো না, কোনো ঘর করবো না। যে ঘর, এই ঘরে যদি থাকা যায়, তাহলে ওই টাকাগুলো দিয়ে আপনি একটা
রানিং একটা বিজনেস শুরু করে দেন দেশে, আপনার চাকরির পাশাপাশি একটা রানিং বিজনেস, যেটাতে আপনার প্রত্যেক মাসে টাকা আসবে। আস্তে আস্তে এটা বাড়ান, আস্তে আস্তে এটাকে বড় করেন, ধাপে ধাপে বড় করেন। বড় করার পরে একসময় আপনার যদি মন চায়, হ্যাঁ আমি আর বিদেশ করবো না, আমি একবারে দেশে চলে যাবো, আপনি যদি দেখতেছেন আপনার বিজনেস থেকে প্রত্যেক মাসে 50,000 টাকা আর্ন করতেছেন, ইনকাম করতেছেন, চলে যান দেশে। বিদেশের থেকে হাজার গুণে ভালো আছে, সব ফ্যামিলি আছে, মা বাপ আছে, বিয়ে শাদী করলে বউ বাচ্চা থাকবে সামনে। না করলে দেশে যাই, এরপরে এই টাকা দিয়ে আস্তে আস্তে আপনি এবার ঘর করেন, ব্যবসা বড় করেন। আপনি চাইলে তখন আপনার মন চাইলে আপনার শখ পুরাবেন, মোটরসাইকেল কিনেন, মোটরসাইকেল বাদে দেন না, আপনার শখ পুরাবেন, লাগলে আরেকটা গাড়ি টাড়ি কিনে দেন, আপনার গাড়িতে নিজেও আসা যাওয়া করতে পারবেন, গাড়ি ভাড়াও দিতে পারবেন। তো আমি যে ভুলটা করছি, আমার ঘর করতে মিনিমাম 50 লাখ টাকা থেকে একটু কম গেছে সম্ভবত। আবার বলতে পারেন এত টাকা কেমনে গেল, আমার ঘরও বড়, ফাউন্ডেশন আছে, ঠিক আছে। আমি কোনো 4 রুমের করি নাই, 6 রুমের করছি, 3টা বাথরুম দিছি, এটার মধ্যে 2টা অ্যাডজাস্ট, আবার আপনার একটা আছে গেস্টের জন্য, 2টা কিচেন আছে, গল্লি আছে, বারান্দা আছে, বিভিন্ন এক্সেপ্ট এখন এগুলো বলা যাবে না। তো আমি যে ভুলটা করছি, এত টাকা দিয়ে ঘর না করে আমি যদি ধরুন আমার ঘরে আমি 40 লাখ টাকা গেছি, আমি 40 লাখ টাকা দিয়ে যদি আপনার নতুন থেকে 10টা সিএনজি নামাই দিই, 10টা না নামলো 8টা 9টা, তো 8টা নামবো মিনিমাম, 8টা নামাইলে হচ্ছে একটা সিএনজি থেকে আপনার প্রত্যেক মাসে 600 টাকা করে নতুন সিএনজি জমা, 600 টাকা জমা। তাহলে আপনার একটা সিএনজি থেকে আসতেছে মাসে 600 করে 18,000 টাকা। আমি 600 বাদ দিলাম, 500 টাকা করে দিলাম। 500 টাকা করে হলে একটা সিএনজি থেকে প্রত্যেক মাসে আপনার কত আসতেছে? 15,000 টাকা। আর আমি যদি আপনার আমার এই টাকাগুলো দিয়া যদি 8টা সিএনজি নামাইতাম, 8টাতে কত আসে হিসাব করছেন? প্রায় 8টাতে আসতেছে আপনার 1,20,000 টাকা সম্ভবত। 3 15 45, 5 15 75, 6 15 90, 105, হ্যাঁ 1,20,000 টাকা। আমি 1 লাখ টাকা ধরে রাখলাম। আমার এই টাকা দিয়ে যদি মাসে আমার দেশের মধ্যে 1 লক্ষ টাকা আসে, আমি বিদেশে যদি মাসে এই ধরেন 50,000 টাকা ইনকাম করলাম, 1.5 লক্ষ টাকা, তখন আমার বিদেশও করা লাগে না। কিন্তু আমরা আমাদের যে স্বভাব, ঠেলার লগে বলি যে একটা ঘর করে এলাম, একটা বিল্ডিং করে এলাম, পরে যাই একটা বিয়ে করে ফেলবো। বিয়ে অবশ্যই করতে হবে। আমি কোথায় জানি শুনছিলাম আল্লাহ পাকে নাকি বলছিল যে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। এখন আমরা চেষ্টাই করি না, আমরা রিস্ক নিতে জানি না বা রিস্ক নেই না। আবার রিস্ক নিবেন বুঝে শুনে দেখে, কাকে দিয়ে করানো যায়, কাকে দিলে করালে আমার টাকা সেভ থাকবে, আমার লাভ হবে, লস হবে না, এটা বুঝে শুনে করে, সমস্যা নেই। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমিও আবার এই ভুলটাই করছি। ওটা বলতে গেলে লম্বা হিস্টোরি, এটা বলা যাবে না। তো আমরা যেটা বুঝাইতে চাইতেছি, আমরা যে ভুলগুলো করি বা সচরাচর করতেছি, এগুলো যাতে আমরা না করি। 1 নম্বর, ঘর দেওয়ার চিন্তাধারা, বিল্ডিং করার চিন্তাধারা থেকে 1 নম্বরে দূরে থাকবেন। 2 নম্বর, টাকা ঘরে রেখে দিবেন না, টাকা কোনো একটা কাজে ইনভেস্ট করবেন, টাকা ঘরে রেখে দিবেন না। 3 নম্বর, বন্ধু বান্ধব বা অযথা কোনো টাকা নষ্ট করবেন না, বন্ধু বান্ধব বা এটা সেটা অযথা কোনো টাকা নষ্ট করবেন না। 4 নম্বর, যখন টাকা ইনকাম হবে, ঠিক আছে, বা টাকা আছে আপনার কাছে, পুরো টাকা দিয়ে ঘর করবেন না। এত বড় বা একবারে আপনি থাকার মতো করার পরে আস্তে আস্তে আপনি এটা সাজান, সমস্যা নাই। ধরি মন্তর মানে হচ্ছে ফার্স্ট স্টার্টিং এ পুরো কমপ্লিট করার কোনো দরকার নাই, পুরো সাজানোর কোনো দরকার নাই। 5 নম্বর, টাকা ইনকাম করতেছেন, সাথে সাথে পরিকল্পনা করেন, বিভিন্ন ভিডিও দেখেন, প্রজেক্ট দেখেন,
কোন প্রজেক্টটায় কত ইনকাম, কোন প্রজেক্টটা করলে আপনার জন্য ভালো হবে, কোন কাজটা করলে বা কোন বিজনেসটা আপনি না থাকা অবস্থায়ও, বা আপনি বিদেশে আছেন, আপনি সময় দিতে পারতেছেন না, আপনার ভালো চলবে, এই সবকিছু পরিকল্পনা পরিকল্পনা করবেন, করার পরে বিজনেসে নেমে পড়বেন। আর যখন আপনি নেমে পড়বেন, ইনশাআল্লাহ সফলতা এক সময় আগে আর পরে আসবেই। রিস্ক না নিলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমরা যা বলছি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো আপনার উপকার হতেও পারে ইনশাআল্লাহ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা যদি কমেন্ট লাইক না করেন, তাহলে পরবর্তীতে আমরা একটা ভিডিও বানাতে বা আমাদের যে বাস্তব যে পরিস্থিতি এগুলা শেয়ার করতে আগ্রহ পাই না। তা আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর লাইক করবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সটে যখনই ভিডিও দিব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।